ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, দেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে কি? এই বিষয় নিয়েই আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল, আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আপনাদের তিনজনকেই স্বাগত। দর্শক, যেমনটা আগেই বলেছি, আমাদের আজকের বিষয় দেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে কি, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই যেতে চাই শওকত আজিজ রাসেল, আপনার কাছে। আপনি বেসরকারি খাতের নেতৃত্বে আছেন, বা এই বিনিয়োগের প্রশ্নে আপনারাই আসলে মূল স্টেক হোল্ডার। একদম সহজ করে যদি জানতে চাই যে এই মুহূর্তে নতুন কোনো ব্যবসা উদ্যোগ শুরু করবেন কি? বিগত 7 মাসে এতগুলো ব্যাংক, 60টার মতো ব্যাংক, 60টা প্রজেক্টও নতুন করে আসেনি, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এগুলোর কারণ কি? আপনার সরকারকে কিছু জায়গায় আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে, আপনার জানমালের প্রতিশ্রুতি দিতে হবে, আপনাকে একটা কস্ট অফ ডুইং বিজনেস যেটা আছে সেটা কতটুকু স্টেবল রাখতে পারবে। এই যে বিদেশিদেরকে আমরা ডাকলাম, আমি আশিক সাহেবের উদ্যোগটাকে সাধুবাদ জানাই, কিন্তু যারা এসছে তারা প্লেনে ওঠার আগেই দেখে গেল কি দাম বেড়ে গেল। তো এরকম মানে একটা পরিস্থিতিতে কে বিনিয়োগ করবে, কোন বিদেশি এসে বিনিয়োগ করবে? তার মধ্যে আপনার গভর্নমেন্ট, ইন্টারিয়াম গভর্নমেন্ট পিরিয়ডে, আমি তাদেরকে ক্রিটিসাইজ করছি না, এরকম একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট পিরিয়ডে সাধারণত বিদেশিরা ইনভেস্ট করে না। এখন আপনি বলতে পারেন বিদেশি ইনভেস্টমেন্ট, আমার তো এখন বিদেশি ইনভেস্টমেন্ট থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে লোকাল ইনভেস্টমেন্ট, লোকাল ফ্যাক্টরিগুলো। তাদেরকে ব্যাংকগুলোতে যেভাবে লুটপাট করা হয়েছে, তারা তাদের লোকাল ইন্ডাস্ট্রিকে অর্থায়ন করতে পারছে না। ফর দ্যাট ম্যাটার আমি আপনাকে বলি, আমার যে ফ্যাক্টরিটা আছে, আমি যখন আমাকে ফান্ড করা হয়েছিল তখন ডলার ছিল 65 টাকা, এখন ডলার হচ্ছে 122 টাকা, এটা বোধহয় 127 পর্যন্ত গেছিল। তো আমার যে ঘাটতি, এই ঘাটতি তো ব্যাংকের পূরণ করতে হবে, আমার ব্যবসাটাকে চ্যানেলাইজ করতে হবে থ্রু ব্যাংকস। এখন ব্যাংক আমাদেরকে অর্থায়ন করতে পারছে না, যে শর্টফল সেটা দিতে পারছে না, তার উপরে বাড়তি চাপ হচ্ছে, আমি সময় মতো গ্যাসও পাচ্ছি না। ধাপে ধাপে আপনার আমার থেকে বাড়তি রেট করে নিয়ে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে নিরবিচ্ছিন্ন গ্যাস দিবেন, পাওয়ার দিবেন, কই আপনি তো একবারও দিতে পারেননি। এইবারও যে করলেন, গোয়িং ফরওয়ার্ড আমরা দেখতে চাই আমার দুয়ারে গ্যাস আসে কি না। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমাদের সঙ্গে ইজাজ হোসেন আছেন। আমি একটু জানতে চাই আপনার কাছে, এই যে ন্যাচারাল রিসোর্স যেটা বলি আমরা, প্রাকৃতিক গ্যাস, সেটি কি আসলে নিজেই একটি পণ্য, নাকি এটি উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল রাখার জন্য আমরা বলি যে জ্বালানি শক্তি হিসেবে যেটি কাজ করে সেটি? যদি এটি নিজেই পণ্য হয়, পণ্য না হয়, তাহলে একটি পণ্যের দাম এক এক প্রতিষ্ঠানের জন্য এক এক রকম হয় কিভাবে? এটা একটা ভালো প্রশ্ন করেছেন, এবং আমি অ্যাকচুয়ালি এনার্জি অ্যানালিস্ট, এটা অ্যাকচুয়ালি ইকোনমিস্টদের জন্যই অ্যাকচুয়ালি বেটার অ্যানালিস্ট। আপনি যদি ইয়েতে ফিরে যান হিস্ট্রিতে, সেই সময় আমাদের যথেষ্ট গ্যাস ছিল। ইভেন আমরা সবসময় খুঁজছিলাম নতুন নতুন এরিয়া, সেক্টর যেখানে গ্যাসটা ব্যবহার করতে পারবো, কারণ গ্যাসটা পড়ে আছে মাটির নিচে, সব কথা বারবার হয়েছে, আমরা এটার সদ্ব্যবহার করতে পারছি না। তো আমরা অ্যাকচুয়ালি গেলাম ফার্টিলাইজারে। হ্যাঁ, আমরা সার বানাচ্ছি, কারণ সার আমাদের ফুড সিকিউরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের দাম কম, আমরা না তো কিনে আনতে হতো, অত্যন্ত মানে ভালো দামে আমরা নিজের সারটা বানাচ্ছিলাম। কিন্তু এখন ওইখানে ন্যাচারাল গ্যাসটা কিন্তু একটা র মেটেরিয়াল, হ্যাঁ, র মেটেরিয়াল হিসাবে ব্যবহার হয়, মানে বেশ অনেকখানি লাগে। আমার টোটাল প্রোডাকশন কস্টের মধ্যে গ্যাসটা একটা বিরাট ইম্পর্ট্যান্ট ইয়ে। কিন্তু এখন তো পরিবর্তন হয়ে গেছে এটা। আমরা এখন এলএনজি দিয়ে, ইম্পোর্টেড এলএনজি দিয়ে 1/3 গ্যাসের ইয়েটা ডিমান্ডটা মিট করছি। তো সেইখানে আমি ফার্টিলাইজার এখনও প্রডিউস করব কি করব না, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে নিজেদেরকে। হ্যাঁ, এখন আপনি যদি নর্মালি অ্যানালিসিস করেন, এটা অবশ্যই করা উচিত না, কারণ কারা কারা কোন পণ্য সারা ওয়ার্ল্ডে প্রডিউস করবে, দ্যাট ডিপেন্ডস অন তাদের কোন সুবিধা আছে, অ্যান্ড মেইনলি হচ্ছে তাদের এনার্জিটা ওখানে চিপ আছে নাকি, ওর গ্যাসটা চিপ আছে নাকি, তারাই তো করবে। অন্যরা কি করে কম্পিট করব? বা যেহেতু এটা ইন্টারনাল মার্কেটের জন্য আমরাই করছি, তা আমরা এখনও কন্টিনিউ করছি। সেখানে বিরাট অ্যামাউন্ট একটা গ্যাস আমাদের এখানে আটকে আছে। কিন্তু কথা হচ্ছে যে এটা একটা
এটা খুব হাইয়েস্ট লেভেল ইয়েতে আমাদের চিন্তা করে এগুলো বার করতে হবে। আমরা কি ফুড সিকিউরিটির জন্য অ্যাটলিস্ট কিছুটা সার আমাদের দেশে বানাবো কি বানাবো না, হ্যাঁ, যা আছে সেটা রেখে দিয়ে আমরা বন্ধ করে দিতে পারতাম। দেখেন আমাদের গ্যাস ভোলায় বেশ যথেষ্ট গ্যাস আছে যেটা আমরা এদিকে আনতে পারি নাই। আমরা একটা ফার্টিলাইজার প্ল্যান্ট করলাম নতুন, হ্যাঁ, কিন্তু এটা তো আমি ভোলায় করতে পারতাম, ঠিক আছে, ভোলায় করলে তাহলে ওখানে গ্যাসেরও ইয়ে আছে, প্রাচুর্য আছে, কিন্তু আমি করলাম কোথায়, যে আগের যেখানে ছিল ঘোড়াশাল ওইখানে ওইটা ভেঙে আরেকটা করলাম, আরেকটা না ডাবল সাইজ করলাম, তো ওদেরকে তো গ্যাস দিতে হচ্ছে। আমাদের সব সেক্টরে আমি গ্যাস দিয়ে এসছি এবং আমরা কখনো এটা প্রায়োরিটাইজ করি নাই যে কোনখানটা বেশি ইম্পর্টেন্ট কোনটা ইয়ে। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম, গ্যাসের প্রবলেম কিন্তু বেশ পুরনো এখন। এটা কিন্তু 2015 সালের আগের থেকেই আমাদের গ্যাস, এবং 2010 সালেই আমরা জেনে গেছি যে আমাদের একটা বিরাট সমস্যা আসছে। সেই সমস্যাটা জেনেও আমরা কিন্তু এক্সপ্লোরেশন করিনি। এক্সপ্লোরেশন করলে আজকে আমরা জানতে পারতাম, হয়তো বেশি পেতে পারতাম, আর না পেলেও অ্যাটলিস্ট জানতে পারতাম যে আমরা আর পাবো না, এবং আমাদেরকে এলএনজির দামেই আমাদেরকে বাংলাদেশে গ্যাস বিতরণ করতে হবে, যেটা এখন আমরা পাচ্ছি। এই যে সরকার যে হঠাৎ করে এই দামটা বাড়ালো, তারা একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে বিজনেসকে, সবকে, দেখো আর আমরা সস্তায় দিতে পারবো না। হ্যাঁ, যদিও এটা ওরা একটা উদ্ভট 2 টিয়ার একটা ওল্ড সিস্টেম ইয়ে করেছে, যেটা আমি মোটেই সাপোর্ট করি না। এবং এটা তো শুধু দাম বাড়ানো হলো, গ্যাস তো বাড়ছে না, তো উনি আর ওরা কয়েক টাকা বেশিই পাবে, এইটুকুই তো। হ্যাঁ, তারপরে তো ডলারের প্রশ্ন রয়ে যায়। সো আমরা এই যে এনার্জির ব্যাপারে আমি মনে করি একটা একদম উচ্চ লেভেলে, হাইয়েস্ট লেভেলে একটা আমাদের সিদ্ধান্ত দরকার, যেটা একজন পারবে না। নিশ্চয়ই আপনার কাছে সেই বিষয়টাকে মানে বিষয়টাতে আরও শুনবো, তার আগে একটু আমি ফাহমুদা খাতুন আপনার কাছেও একই প্রশ্ন করতে চাই যে গ্যাস যদি একটি পণ্য হয়, সেই পণ্যটা এক এক ভোক্তা এক এক রকম দামে দিবে, আবার একই ধরনের ভোক্তা, অর্থাৎ যদি বলি টেক্সটাইল মিলই যদি বলি, যিনি এখন অলরেডি ব্যবসা করছেন, অর্থাৎ শওকত আজিজ রাসেলের মতো যারা উদ্যোক্তা, এখন আগামীকাল যদি আরেকজন ওই একই রকম টেক্সটাইল মিল খুলতে যান, তার জন্য দামটা আরেক রকম। মানে এই বিষয়টি কি খুব মানে কম্পিটিটিভ পরিবেশ নিশ্চিত করে, নাকি এটিও এক ধরনের বৈষম্য? আপনার প্রশ্নটা আসলে শুধুমাত্র গ্যাস ক্ষেত্রের জন্যই তো না, অন্যান্য ক্ষেত্রে আমি যদি অর্থনীতির অন্যান্য জায়গায়ও দেখি, যে ধরুন ব্যাংকে থেকে ঋণ নিচ্ছে, যে সেখানেও কি লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। ধরুন ব্যাংক থেকে ঋণ নিয়ে একজন ঋণ খেলাপি হচ্ছে ইচ্ছাকৃতভাবে, আর আরেকজন ব্যবসা করতে না পেরে ঋণ খেলাপি হচ্ছে, আর কিন্তু আমরা দুইজনকে ট্রিটমেন্ট দিচ্ছি একই রকম, কারণ তারা তো একই পর্যায়ে নাই, সমপর্যায়ে নাই। কারণ যে ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি, তার তো ওইরকম ব্যবসা করে তারপর ঋণটা তার সার্ভিসিং করতে হচ্ছে না, আরেকজনকে কিন্তু ব্যবসা করে কম্পিটিশন করে করতে হচ্ছে। তো ওইরকমই গ্যাসের বিষয়টা হচ্ছে কি, এখানে পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর অ্যাজ এ হোল এইটা এত অপরিকল্পিত, কিংবা হয়তো পরিকল্পিতভাবেই একটা মনোপলিস্টিক নেচার অফ মানে মার্কেট এরকমভাবে কাজ করেছে, যার কারণে এখানে আমরা কয়েকটা সমস্যা অনেক বছর থেকে দেখছি। একটা হচ্ছে ধরেন যে আমরা যে আমদানি করে থাকি সেটার বিল পরিশোধে আমাদের যে এখন একটা ব্যর্থতা, পেমেন্ট করতে পারছি না। তারপরে আমাদের যে গ্যাস ক্ষেত্র উত্তোলনের কথা বললেন, যে আমাদের যে ক্রমান্বয়ে এলএনজি নির্ভরতা, এটা একটা। তারপরে গ্যাস সরবরাহের ক্ষেত্রেও সেখানে কি আনইন্টারাপ্টেডভাবে পাচ্ছে কিনা, কোয়ালিটি সাপ্লাই হচ্ছে কিনা, সেখানে একটা সমস্যা। প্রাইসের ক্ষেত্রে একটা অ্যানোমালি এক এক সময় করা হচ্ছে এক এক জনের জন্য, এটা একটা। তৃতীয়ত হচ্ছে যে আমরা যে নতুন যেমন রিনিউয়েবল এনার্জির কথা আজকাল বলা হচ্ছে, যে আমরা কি জীবাশ্ম জ্বালানির উপর বেশি নজর দিব, নাকি আমরা রিনিউয়েবল যেটা করব এখানে বেশি ইনভেস্ট করব। তো এইরকম 4-5টি সমস্যা কিন্তু ক্রমান্বয়ে চলে আসছে এবং বহুদিনের। তো এটা করা হয়েছে এই কারণেই যে বিভিন্ন অর্থনীতির যে বিভিন্ন খাতগুলি, যেমনটা ব্যাংকিং সেক্টর বললাম, কিংবা ধরুন এই প্রকল্প, বিভিন্ন ধরনের অবকাঠামোগত, আর হচ্ছে জ্বালানি। তো যে সমস্ত অর্থনীতির যে সমস্ত খাতগুলো সবচেয়ে বেশি আপনার কক্ষিগত হয়েছে কিংবা একচেটিয়াভাবে চলেছে, তার মধ্যে জ্বালানি এবং বিদ্যুৎ খাত একটা অন্যতম বিষয়। আরেকটা বিষয় আমি বলতে চাই, যে আপনি শুরুতে বলেছিলেন যে আমাদের দেশে বিনিয়োগের পরিবেশটা আছে কিনা।
বিনিয়োগের পরিবেশ তো অনেক দিনই ছিল না, আপনার 15 বছরও ছিল না। তো ওই রকম একটা যে বিনিয়োগের পরিবেশ, আপনি বিদেশি বিনিয়োগের কথা বলছেন, দেশি বিনিয়োগও তো হচ্ছে না। তো গত 15 বছর থেকেই বিনিয়োগের জন্য পরিবেশের যে কতগুলি আপনার ফ্যাক্টর প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে যে স্মুথ অবকাঠামো, যেটা বলি যে শুধুমাত্র তো রাস্তাঘাট না, বিদ্যুৎ জ্বালানির একটা নিরবিচ্ছিন্ন এবং অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়া, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে যে ব্যাংকের সুদের হারের কথা, ব্যাংকের কথা অন্যরা টাচ করেছেন, তো সেখানেও একটা ইন্টারেস্ট রেটের বিষয় রয়েছে। তারপরে হচ্ছে যে আপনার লাল ফিতার দৌড়াতো, বিউরোক্রেটিক একটা জটিলতা, আমলাতান্ত্রিক এখানে। তারপরে আছে ঘুষ দুর্নীতির বিষয় রয়েছে। আমরা বলছি যে প্রযুক্তির একটা অভাব, দক্ষ জনশক্তি, সব কিছু মিলিয়ে আপনার যে কস্ট অফ ডুইং বিজনেস, এটা তো অনেক বেড়ে গেছে। তো সেটা দেশি বিনিয়োগের জন্য হোক বা বিদেশি বিনিয়োগের জন্য হোক, সেই পরিবেশটা আমরা তো দিতে পারিনি। যার কারণে আপনার এখন আমরা অবশ্য বলে থাকি যে ব্যাংকে সুদের হার বেড়ে যাচ্ছে, এই জন্য আসলে বিনিয়োগ হচ্ছে, তা না, আসলে সব কিছু মিলে। আপনার কথা থেকেই একটু আরেকটা প্রশ্ন না করেই আমি পারছি না, সেটি হচ্ছে বিনিয়োগের জন্য জ্বালানির নিরাপত্তা যেমন প্রয়োজন, সেই সঙ্গে দীর্ঘমেয়াদী কর ব্যবস্থাপনা কি হবে সেটির একটি সুস্পষ্ট রূপরেখা দরকার, এবং একই সাথে এই আর্থিক খাতের যে ব্যবস্থাপনা, একটা স্বচ্ছ আর্থিক খাত দরকার। এই যে সামগ্রিক পরিবেশগুলোতে উন্নয়ন না করে বা এগুলোর একটা পথনকশা না দিয়ে এরকম একটা বড় বিনিয়োগ সম্মেলন তাহলে কেন করা না? দেখেন, বিনিয়োগ সম্মেলন অতীতেও হয়েছে, এখনও হয়তো এই সরকার চেয়েছে যে আমরা একটা করি, এবং বিশেষ করে তারা তো বলেছেনই যে এটা বিনিয়োগ আনার চাইতেও বাংলাদেশে কি কি সুযোগ সুবিধা দিতে পারে বাংলাদেশকে চোখে দেখানোর জন্য তারা করেছেন। তো কিন্তু প্রস্তুতিটা আপনি যথার্থ বলেছেন যে প্রস্তুতিটা নেওয়া, প্রস্তুতিটা তো এতদিন হয়নি, এখন ওভারনাইট হবে না। যেটা দরকার যে এই গ্যাসের কথাই বলি, গ্যাসের পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরটা আমরা যে ইকোনমিকের প্রজেকশন করি 6% প্রবৃদ্ধি হবে, 7%, এইটার সাথে কি আমাদের গ্যাস পলিসিটা কি অ্যালাইন্ড আছে, কিংবা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর পলিসিটা অ্যালাইন্ড আছে? না। তো ওইরকমভাবে তো এটা আপনার সেপারেটলি স্ট্যান্ডঅ্যালোন পদ্ধতিতে তো হবে না, আপনি তো ইন্টিগ্রেটেডভাবে হতে হবে। তো এখানে যে যারা করেছেন, আমরা দেখলাম যে এই গ্যাস প্রাইসের দামের প্রেক্ষিতে বিডাও তারা উদ্বেগ প্রকাশ করেছে যথার্থভাবে, এবং প্রাইসটা তো এখন হঠাৎ করে একটা বাড়ানো হলো, এটা তো এখন না, গত কয়েক বছর থেকে এত বেশি, 2023 সাল থেকে এখন পর্যন্ত প্রায় আপনার 180-190% এরকম, 180 অন্তত পক্ষে শতাংশ বেড়ে গেছে। তো কেন বেড়ে যাচ্ছে? কারণ আমাদের তো ওই পরিকল্পনাটা তো নাই, গ্যাস সেক্টরটা নিয়ে, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরটা নিয়ে পরিকল্পনাটা নাই, যেটা কিনা উনি বলেছেন, জ্বালানি বিশেষজ্ঞ ওনারা বেশি জানেন। কিন্তু আমরা জানি কি যে আমাদের দেশে আপনার কূপ থেকে গ্যাস উত্তোলনের সম্ভাবনাটা, পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। জিওলজিক্যাল সার্ভেতে দেখা গেছে 3টা খনন করলে একটাতে পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আমরা কি সেটা করেছি? সেখানে কোনো বিনিয়োগ করিনি। ওটাও তো একটা বিনিয়োগের ক্ষেত্র হতে পারে। আপনার কাছে আরো শুনবো বিনিয়োগের বিষয়ে, একটু আরেকবার শওকত আসলে আপনার কাছে জানতে চাই ঠিক একই প্রশ্ন যেটি আসলে ফাহমিদা খাতুন বলছিলেন, যে বিনিয়োগের ক্ষেত্রে একটি বা দুটি অনুষঙ্গ আসলে সেটি নির্ধারণ করে না, অর্থাৎ ব্যাংকের সুদের হার কিংবা জ্বালানির নিশ্চয়তা। এই যে সামগ্রিক পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে আমি কিন্তু একটি কথা বলছিলাম যে আমার বিনিয়োগের পরিবেশ আছে কিনা, বিদেশি হোক বা দেশি হোক, সেটা যাই হোক। তো সেই জায়গায় আসলে একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে যদি একটু বলি যে মানে 3-4টা সমস্যার কথা যদি বলেন। আমি তো বলেই দিয়েছি, আমরা এখন অ্যাকচুয়ালি একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি। আপনি যে বিনিয়োগ করব সেটা একটা পরিবেশ আপনাকে আমাকে দিতেই হবে, আমার সিকিউরিটি দিতে হবে। আমরা সাম্প্রতিককালে কি দেখেছি, ফ্যাক্টরি ওনারকে উত্তম মধ্যম করা হয়েছে, ভেঙে দেওয়া হচ্ছে। যে ফ্যাক্টরিগুলো সময় মতো বেতন দেয় সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এখন এর পিছিয়ে কারা কাজ করছে, কারা সক্রিয় না, আপনার প্রশাসন কেন সক্রিয় হতে পারছে না? প্রশাসন তো খুব দাবাইছে আপনার স্টুডেন্টদেরকে, তো এখন মাস্তানদেরকে দাবাচ্ছে না কেন? এটাও একটা ভাবনার বিষয় আছে, এখানে কোন শক্তি কাজ করছে। সেই প্রশ্নের তো উত্তর আছে, কারণ সেই প্রশাসন তো এখন নেই। তারপরে আমি আপনাকে বলি, আমাদের যে ইন্ডাস্ট্রি রেভলিউশন হয়েছে, স্যার এটাকে সাপ্লিমেন্ট করবেন, এটার প্রথম ক্রাইটেরিয়াটা ছিল সস্তা গ্যাস, পাওয়ার অ্যান্ড এনার্জি। 3 টাকাতে কিনেছি আমরা
এই গ্যাস, যেটা এখন 42 টাকা করা হয়েছে। আমি ঠিক ওই জায়গাটাতেই আপনার কাছে জানতে চাচ্ছি, যদি আমার রাজস্ব নীতিতে এখনো সেই রকম সুপরিবেশ না আসে, আপা যেটি বললেন যে লাল ফিতার দৌরত্ব সেটিও আছে, জ্বালানির দাম বেড়ে গেছে, তাহলে এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্ট্রেংথটা কোথায়? এখন থেকে 25 বছর আগে যখন আমরা শুনেছি যে সস্তা শ্রম, সেই শ্রমও তো এখন সস্তা নেই, তাহলে মূল শক্তিটা কোথায়? এখন নীতির কথা আপনি বলেছেন, আমাদের নীতিটা কেমন? আমরা কিন্তু গ্যাস অনেক জায়গায় কনজিউম করি, স্যার যেরকম বলেছেন সারে, তারপরে আবাসিক, তারপরে আছে ইন্ডাস্ট্রি। আগে হিস্টোরিক্যালি 30% কনজামশন ছিল আবাসিক, আর রেস্ট অফ দি রিকোয়ারমেন্ট ওয়াজ ইন্ডাস্ট্রি। এখন এটা উল্টো হয়ে গেছে, ইটস মোর দেন 50% আবাসিক এবং ইন্ডাস্ট্রি কমে আসছে। তার মানেটা কি? ইট ইন্ডিকেটস যে পরিমাণ ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, কর্মসংস্থান হওয়ার কথা ছিল, এটা কোনো আপনার পরিসংখ্যানবিদ লাগে না বুঝতে। ইট ইজ এভিডেন্ট যে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে না, কিন্তু ঘরে রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে। আপনি বিদ্যুতের কথা বলছেন, বিদ্যুতের কথা বলছি আমি, গ্রিডের থেকে। এখন সবচেয়ে দুঃখের বিষয়, আপনার ইকোনমির চালিকা শক্তি কারা? ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রির আপনার পাওয়ার, ক্যাপটিভ পাওয়ার প্রোডাকশন করে অনলি 17%, আর আপনি সবার দামটা চাপিয়ে দিলেন এই ইন্ডাস্ট্রির উপরে, যারা কর্মসংস্থান করে, যারা ইকোনমির চালিকা শক্তি। আমি রিপিট করছি, এটা আমি মনে করি সিরিয়াসলি গভর্নমেন্ট শুড লুক ইনটু ইট। আমরা কিন্তু সকলে মিলে যদি একটু করে প্রাইস শেয়ার করি, আমরা এটা সহনীয় পর্যায়ে থাকবে। কিন্তু আপনি আমাকেই বেছে নিচ্ছেন, প্রতিবার লেবি করছেন ইন্ডাস্ট্রিকে। নিশ্চয়ই পরিকল্পনাটা কি আমি বুঝছি না। আপনার কাছে আরো শুনবো এই জ্বালানির প্রশ্নেই। ডক্টর ইজাজ হোসেন, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে উচ্চ পর্যায়ের আলোচনার প্রয়োজন, আসলে ঠিক এটা কত উচ্চ সেটি জানতে চাই। আমরা জানি যে এটি জাতীয় সমস্যা, সরকারের সর্বোচ্চ ব্যক্তি প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনিও এটা নিয়ে বিভিন্ন সময় কনসার্ন প্রকাশ করেছেন। তাহলে আর কত উপরে বা আর কত উচ্চ কমিটি করতে হবে সেই পরামর্শ আপনার কাছে জানতে চাইবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, দেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে কি, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে জনাব ইজাজ হোসেন, আপনার কাছে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই, বিশেষ করে জ্বালানি খাতের এই সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি বলছিলেন যে উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতা দরকার। আসলে ঠিক এই উচ্চ পর্যায়ে আসলে কত উচ্চ পর্যায়ে? আমরা দেখলাম যে এটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। এখন আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে ব্যবসা বাণিজ্য কোন দিকে যাবে। সেখানে আসলে প্রধান উপদেষ্টা সহ এখন ছোট্ট উপদেষ্টা পরিষদ যারা আসলে এই দেশ চালাচ্ছেন, এর বাইরে আসলে তো আর কেউ নেই নিশ্চয়ই। তাহলে কার সংশ্লিষ্টতায় এই সমাধান আসবে? দেখেন, আমাদের এনার্জির যে উপদেষ্টা আছেন, উনি যখন ধরেন তেল কেনার জন্য, গ্যাস কেনার জন্য, এলএনজি কেনার জন্য উনি যদি টাকাও নিয়ে যান, ওনাকে ডলারটা দেয়া হয় না, রাইট? কারণ ওনারা আবার অন্য অ্যাডজাস্টমেন্ট করছে ইকোনমির। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে উনি কি করে এটা বুঝবেন? হ্যাঁ, তো যারা ওনাকে ডলারটা দিচ্ছেন না, যখন এটা কিনতে লাগবে, তো তাদের একটা রেসপন্সিবিলিটি আছে না যে এই জিনিসটাকে অ্যানালিসিস করে করুক। হ্যাঁ, এখন এমন একটা সিচুয়েশনে আমরা পড়ে গেছি যে এটা থেকে বার হওয়া অ্যাকচুয়ালি খুবই খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখেন, আমরা দুইটা খেয়েছি, প্রবলেমে ফেলেছি নিজেদেরকে। অবশ্য আমাদের কন্ট্রোলে নাই। একটা হলো, আপনার যদি টাকা 40% ডিভ্যালুয়েশন হয়ে যায় এগেনস্ট দ্য ডলার, এবং আমাদের এভরিথিং এই এনার্জি সেক্টরে ইজ পেগ টু দ্য ডলার, তাহলে তো আপনার তো সব কিছুর দাম বেড়ে যাবে। এটা তো কন্ট্রোলের বাইরে। আরেকটা হচ্ছে যে আমরা যে একটা তো এক্সপ্লোরেশন করি নাই, কারণ আমাদের নিজস্ব গ্যাস থাকলে অনেক অনেক কম দামে আমরা পেতে পারতাম। আরেকটা হচ্ছে, আমরা যে জোর করে এই যে 100% ইলেকট্রিফিকেশন যেটা করলাম দেশে, এবং উনি যে এক্সাম্পলটা দিলেন যে 57% বিদ্যুৎ এখন ডোমেস্টিক সেক্টরে যায়। হ্যাঁ, 27% শুধু ইন্ডাস্ট্রি। এবং তাহলে আপনার দেশে তো ওই দেশে আপনার বেশিরভাগ ইলেকট্রিসিটি ব্যবহার হচ্ছে আনপ্রোডাক্টিভ সেক্টরে।
আমি গ্রাম দেশে বিদ্যুৎ দেওয়া, সারা দেশের লোককে বিদ্যুৎ দেওয়া এটার এগেনস্টে না, অফকোর্স দিতে হবে, কিন্তু এটা ধীরে ধীরে দেয়া যেত। এটা এমনভাবে এটা দেয়া হয়েছে যে আমাদের আনপ্রোডাক্টিভ সেক্টরে এখন এনার্জি কনজাম্পশন সাংঘাতিক রকমের বেড়ে মানে যাচ্ছে। একটু রূপক অর্থে বললে হয়তো বলতে হয় যে আমি কি তাকে বিলাসিতার জন্য বা প্রয়োজনের জন্যই বিদ্যুৎ দেব, নাকি এই বিদ্যুৎ কলকারখানায় দিয়ে তাকে চাকরি দেব? অ্যাবসলিউটলি, আপনি যে এই কথাটা এবং যখন আমাদের দেশ ধাপে ধাপে উন্নত হবে, তো ওইটার সাথে মিল রেখে আমাদের এই ইলেকট্রিফিকেশনটা করা উচিত ছিল। হয়তো দেখা যেত 2030 আর ইভেন 40-এর মধ্যে 100% হতো, হ্যাঁ, কিন্তু এই যে একটা বড় চাপ, এতগুলো লোককে বিদ্যুৎ দেওয়া, একটা জিনিস আপনি খেয়াল করেন, আমাদের কিন্তু একটা লাইফলাইন ট্যারিফ আছে। তার মানে একটা বিরাট সংখ্যক গ্রাহক তারা বিদ্যুতের প্রকৃত মূল্য যে আছে তার অনেক কম তারা দেয়। ওকে, তাহলে আপনি চিন্তা করেন যে একটা তো সাবসিডি ওখানে বিল্ট ইন সরকার, তাহলে এটাকে সরাতে গেলে তো অন্য যাদেরকে ট্যাক্স করে আপনাকে আনতে হবে, যেটা ওনারা গ্যাসের ক্ষেত্রে করছে ওই ইন্ডাস্ট্রিকে বেশি দামে। হ্যাঁ, বিদ্যুতেও করছে, কিন্তু এখন দেখুন থেমে গেছে। IMF এসে বলেছে না বিদ্যুতের দাম বাড়াতে, তো ওনারা বিদ্যুতের দাম বাড়াবে না বলে দিয়েছে। হ্যাঁ, কারণ দেখেন এটা কিন্তু পলিটিক্যাল, কিন্তু যদি বিদ্যুতের দামই বাড়ানো দরকার, হ্যাঁ বিদ্যুতের দামই বাড়ানো দরকার, কারণ এইটাই তো আমাকে 43% গ্যাস, হ্যাঁ, আমাদের চলে যাচ্ছে এই ইয়েতে পাওয়ার সেক্টরে, তাও ওদের অনেক গ্যাস দরকার, আরও দিতে পারছে না। তো আপনি যদি সব কিছু বিশ্লেষণ করে দেখি, আমরা সাংঘাতিক কঠিন অবস্থায় আছি এবং খুব সহজে এখান থেকে বার হতে পারি না। তবে আমি যেটা বলবো, বাট আমাদের তাহলে সবাইকে আমাদের সাফার করতে হবে, কিন্তু সরকারের বুঝতে হবে যে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো সাংঘাতিক ইম্পর্টেন্ট দেশের জন্য, ডলার আনার কারণে। এদেরকে আমি সাফার করাতে পারি না। ঠিক এই প্রশ্নেই আমি ফাহমিদা খাতুন আপনার কাছে একটু জানতে চাই। ওই যে আমরা একটা ছোটবেলায় কথা শুনতাম যে মানে টাকায় টাকা আনে আর কি, তাই না? এখন হচ্ছে আপনি ডলারের ক্রাইসিসে আছেন, এই ডলার আনার জন্য তো নিশ্চয়ই টাকা দিয়ে আনতে পারবেন না, ডলার দিয়েই আনতে হবে। যে প্রশ্নে ইজাজ হোসেন বলছিলেন যে জ্বালানি ডলার দিয়ে কিনতে হবে, সেই ডলার যদি সরকার না দেয়, জ্বালানি যদি না আসে, তাহলে উৎপাদনশীল খাত উৎপাদন করতে পারবে না, রপ্তানি হবে না। তো সেই হিসেবটি কি আসলে সরকার বুঝছে না? আমার তো মনে হয় যে ওনারা বুঝছেন না এরকম আমি ধারণা করি না, কারণ এখানে এই সরকারে যথেষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ রয়েছে। তো একটা বিষয় আমার কাছে মনে হয় যে ডলার নিয়েও তো সরকারের একটা সীমাবদ্ধতাটা রয়েছে, কারণ আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এটা তো আগের অবস্থায় নাই, 20-21 বিলিয়ন ডলারের মতো আছে। এর মধ্যে থেকে নানান কিছু আমদানি করতে হয়, যদিও জ্বালানিটা একটা অন্যতম বড় আমদানিকারক পণ্য। তো বিষয়টা হচ্ছে যে আপনার প্ল্যানিংয়ের বিষয়, যে এখন একটা ফান্ড করার কথা। আমার কাছে মনে হয় যে অর্থ মন্ত্রণালয় তো আসলে টাকা পয়সা নিয়ে ডিল করেন, তো অনেক মন্ত্রণালয় আছে, মানে কোথা থেকে টাকা আনবে? সরকারের হাতে কিন্তু টাকা নাই, এটাও টাকাই বলি ডলারই বলি, টাকাও নাই কিন্তু, কারণ আমাদের কর জিডিপি হার এত কম। তো যেটা হয়তো করতে পারেন যে নানান ধরনের প্ল্যানের, আমি জাস্ট একটা সাজেশন বলতে পারি যে বিভিন্ন মন্ত্রণালয়ে তো অর্থ বরাদ্দ করা হয়, তো অর্থ বরাদ্দ করার পর সব মন্ত্রণালয় কিন্তু খরচ করতে পারে না। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, শিক্ষা, এরকম অনেক মন্ত্রণালয় আছে, যে একদিকে তার সেখানে বরাদ্দ অনুযায়ী, চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয় না, কিন্তু যা বরাদ্দ দেওয়া হয় সেটাও কিন্তু তারা ব্যয় করতে পারে না। সেই রকম অব্যবহৃত যে ফান্ডগুলি আছে সেখান থেকে নিয়ে একটা ফান্ড করা যেতে পারে এই জ্বালানি খাতের জন্য, যেটা দিয়ে তারা তারপরে ডলার তো কিনতে হবে, সেই কেনার ব্যবস্থাটা তো সরকারের অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের হাতে। আমি এটাই বলতে চাচ্ছিলাম, দ্য হাইয়েস্ট লেভেল, হ্যাঁ, এটা তো হাইয়েস্ট লেভেলই করতে হবে, সেটা থেকে আমাদের করতে হবে। তো এনার্জি অ্যাডভাইজার পারবেন না, তো সেটা এটা হাইয়েস্ট লেভেলই করতে হবে। টাকা পয়সা দিয়ে যারা ডিল করে তাদের কাছে দিতে হবে। এবং এটা খুবই যুক্তিসঙ্গত বিষয় যে আপনি যদি এখানে, আমি কয়েকটা বিষয়, এটার ইমপ্লিকেশনটা কি, যে দাম বাড়লে, বিদ্যুৎ কিংবা গ্যাসের দাম বাড়লে, একটা তো হচ্ছে সবচেয়ে বড় যে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আপনার কর্মসংস্থান কিভাবে হবে, তারপরে মানুষের দারিদ্র্য বিষয় রয়েছে, উৎপাদন, সাধারণ কনজিউমারদের কনজিউমেবল প্রোডাক্টও
আপনার উৎপাদন তাদের কনজিউমেবল প্রোডাক্ট তাদের অ্যাভেলেবল হবে না, কিংবা যারা এক্সপোর্ট করছে সেটাও কমে যাবে। সামগ্রিক একটা অর্থনৈতিক বিষয় রয়েছে। আর হচ্ছে যে এই মুহূর্তে আমরা কিন্তু ফাইট করছি কিসের সাথে? মূল্যস্ফীতির সাথে। এবং এই সরকারের একটা প্রধান দুই একটার মধ্যে এক নাম্বার হচ্ছে যে বড় যুদ্ধ হচ্ছে যে মূল্যস্ফীতি। কারণ এটা সবাই, ধনী গরিব মধ্যবিত্ত সবাইকে আপনার এফেক্ট করে। তো সেই জন্য আমাদের এই যে এই দাম বাড়লে এই মূল্যস্ফীতিও কিন্তু আবার আমরা যে চেষ্টা করছি, এবং সামনে টার্গেট দেওয়া আছে যে আমাদের 6-6.5% মূল্যস্ফীতি নামিয়ে আনতে হবে। কিভাবে সম্ভব? এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে মূল্যস্ফীতির চাপ কমেছে, কিন্তু খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিন্তু বেশি। তার কারণটা কি? এই যে আপনার গ্যাস, বিদ্যুৎ, তারপরে ট্রান্সপোর্টেশন, এগুলিতে একটা চেইন ইফেক্ট আছে, সেটা রয়েছে। তো সুতরাং আমি যে আবারও জোর দিয়ে বলতে চাই যে এখানে একটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের দরকার পড়বে, এবং এটার থেকে হয়তো এখন কাটছাট করে আপনাকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। এবং এখানে যদি আরও সুযোগ থাকে যে আমি কোথা থেকে টাকা জোগাড় করব। আরও একটা বিষয় আছে যে আমাদের তো এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা একটা বাজেটারি সাপোর্টও দিতে পারে। হ্যাঁ, অলরেডি আমরা IMF-এর প্রোগ্রামের মধ্যে রয়েছি, কিন্তু আরও আমাদের বিশ্বব্যাংক, ADB এইরকম আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা রয়েছে, বাজেটারি সাপোর্ট একটা চাওয়া যেতে পারে ফর এই জরুরি অবস্থার জন্য। আরেকটা বিষয় যে সামগ্রিক বিষয়টা আমি বলতে চাই যে লং টার্মের বিষয়, যে সব সময়ই তো এই খাতটার যে ব্যবস্থাপনা সেটা আমরা কিন্তু ফোরসাইটেডভাবে দেখিনি। কারণ হ্যাঁ, একসময় খুবই সস্তা মূল্যে আমরা ব্যবহার করেছি, বিদ্যুৎ পেয়েছি, কিন্তু তখন কি হয়েছে যে যেটা দিয়ে কিনতাম তার চেয়ে কম মূল্যে, সেটা কিন্তু একটা অর্থনৈতিকভাবে সেটা গ্রহণযোগ্য না। কারণ সরকার একটা ভর্তুকি দিচ্ছে। তো এবং এইটা আমাদের দেশে জ্বালানিটা একটা অ্যাডমিনিস্ট্রেট প্রাইস, অর্থাৎ সরকারই নির্ধারণ করে, এটা মার্কেট প্রাইসের উপরে না। কিন্তু এখন এসে মার্কেট প্রাইসের উপর নির্ভর করতে হচ্ছে, কারণ এখন আপনাকে IMF বলেছে। এবং তাছাড়া এত ভর্তুকির চাপ, এত এই খাতটার মধ্যে যে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে, যে সরকার এখান থেকে সরকার নিজেও বের হতে চাচ্ছে, কিন্তু বের হওয়াটা তো সম্ভব না। কারণ বের হতে হলেই আপনাকে হঠাৎ জাম দিয়ে একবার বিদ্যুতের দাম, একবার গ্যাসের দাম, এগুলি বাড়াতে হচ্ছে, যেটা কিনা জনজীবন এবং অর্থনীতির বড় বড় খাতগুলোকে আঘাত করছে। নিশ্চয়ই আপনার এই কথার সূত্র ধরেই শওকত আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে সরকার এখন এতদিন পরে এসে তার নিজের সক্ষমতা যখন ফুরিয়ে যেতে শুরু করলো, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, এখন মার্কেট রেটের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেটা পরিস্থিতির কারণেই হোক বা দাতা সংস্থা বা উন্নয়ন সহযোগী সংস্থার চাপে পড়েই হোক, এই চাপ কি আসলে আমাদের বেসরকারি খাত নিতে পারবে কিনা? না, আমি মনে করি পারবে না। কিন্তু আমি একটা প্রশ্নের সম্মুখীন হই যে ডিসপাইট অল অফ দিস, গার্মেন্টস একটু হলেও ভালো সারপ্লাস করছে, কিন্তু আমরা ভুলে যেতে পারবো না যে আসলে এটা কত ভালো করতে পারতো। এখান থেকেই আপনার ইন্ডিকেশনটা নেওয়া উচিত, উই কুড হ্যাভ বিন দেয়ার, হয়তো আমরা এখন 75 বিলিয়নে চলে যেতে পারতাম। আর স্যার যেটা বলেছে 43%, আমি একটু স্যারকে সাপ্লিমেন্ট করি, 46% হচ্ছে সরকারের জন্য। ওখানে কিন্তু তেমন কোনো সিগনিফিকেন্ট প্রাইস ইনক্রিজ হয়নি, হয়েছে আমরা যারা চালিকা শক্তি 17% আমাদের উপর হয়েছে। এখন আমরা যারা ইন্ডাস্ট্রি পরিচালনা করি, আমরা কিছু কিছু সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। যেমন আপনাকে বলি, আমরা মাঝে মাঝে লস প্রজেক্টও চালু রাখি, কারণ বন্ধ করলে যতটুকু লস হবে চালু রাখলে তার থেকেও কম লস হবে। তো আমি টাইমটা পাস করি একটা ভালো সুযোগের জন্য। তো আমার সরকার কি এরকম কস্ট বেনিফিট অ্যানালিসিস করতে পারে না, যে আমি আমার ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচাই? যেমন 16 কোটি মানুষের দেশ, কেউ কেউ বলে 18 কোটি মানুষের দেশ। তো 18 কোটি মানুষ দিনে যদি 1 টাকা দেয়, তাইলে 18 কোটি টাকা আপনার বাস্কেটে ঢুকছে। চলেন আমরা এই বাড়তি রেটটা সকলে মিলে একটু একটু করে শেয়ার করি, দিনে 5 টাকা হতে পারে, দিনে 2 টাকা হতে পারে, ইন্ডাস্ট্রিকে বাঁচাই। ইন্ডাস্ট্রি যদি না বাঁচে আপনি কি হবে? আপনার এই যে চাঁদাবাজি, তারপর এগুলো একটা মডেল, বিজনেস মডেল হয়ে দাঁড়িয়েছে। তো এগুলা বাড়তে থাকবে, অরাজকতা বাড়তে থাকবে। এখনও আমরা অনেক ঝামেলার মধ্যে আছি অ্যাজ ইট ইজ। আমি মনে করি এই ক্লিনজিং প্রসেসটা এখনো কমপ্লিট হয়নি। তো অতীতে তো আমরা দেখেছি যে আপনারাই সবসময় বলেছেন ব্যবসা বান্ধব সরকার, সরকার নানানভাবে ব্যবসাকে সহযোগিতা করে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতেও মানে এই সরকারের কাছে যে চাওয়া পাওয়া, আমরা দেখছি যে অতীতের সেই ধারাবাহিকতাই রয়ে গেল। তাহলে আমি এভাবে বলবো না। আমি সরকারকে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা 3 জন আমরা সরকারের কাছে পরিস্থিতিটা তুলে ধরতে চাই। সরকার কিন্তু চেষ্টা করছে।
আমাদের কথাগুলো যদি ওনাদের মনোপুষ্ট হয়, তাইলে ওনারা হয়তো কোনো পদক্ষেপ নিতে পারে আমাদের এই টিভির প্রোগ্রামের নিশ্চয়ই। মাধ্যমে। আমি এটাই আমাদের কাজ। আরেকটা তথ্য আপনার কাছে জানতে চাই, সেটি প্রশ্নটি করে বিরতিতে যেতে হবে, বাট প্রশ্নটা রেখে যেতে চাই। সেটি হচ্ছে এই যে গ্যাসের দাম যে বিভিন্ন রকমভাবে বাড়লো, নতুনদের জন্য একরকম, পুরনোদের জন্য একরকম, সক্ষমতা বাড়ালে একরকম, এই প্রথমত হচ্ছে যে এই দাম বৃদ্ধির ফলে আমাদের যে এক্সিস্টিং শিল্প কারখানাগুলো আছে এখানে আসলে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি আছে কিনা, এবং এই রকম একটি মানে অদ্ভুত রেট কার্যকর থাকলে নতুন করে কেউ আসলে তার ইউনিট সম্প্রসারণ করবে কিনা বা নতুন করে ব্যবসা আসবে কিনা, এই প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, দেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে কি, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে জনাব শওকত আজিজ রাসেল, আপনার কাছে জানতে চেয়েছি, এই যে গ্যাসের দামটি বাড়লো এবং বিভিন্ন দুটি স্ল্যাবে মূলত বাড়লো, অর্থাৎ নতুন ইউনিট করতে গেলে আপনাকে বাড়তি দাম দিতে হবে, এই রকম সিদ্ধান্তের কারণে নিশ্চয়ই ব্যবসার খরচ বেড়েছে। এই ধরনের পরিস্থিতিতে আসলে ব্যবসা বা কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়ে যায় কিনা, বা এরকম হয়েছে কিনা? বন্ধ তো প্রতিনিয়তই হচ্ছে, আর এরকম একটা ঘোষণাকে আমি একটু ভিন্নভাবে দেখি, যেটা মন্দের ভালো। এখন অন্তত আমি জেনে শুনে করব। আমি যদি পুকুরে ঝাঁপ দেই, আমি জেনে শুনে দিচ্ছি, কিন্তু আমার পাইপলাইনে যারা ইনভেস্ট করে ফেলেছে, মনে করেন একটা টেক্সটাইল মিল, আমি পুরানো রেট, তার মিলটা মাত্র সেট আপ একটা সিচুয়েশনে আছে, সে নতুন রেট, হি উইল নট বি সাস্টেইনেবল। তাকেও কিন্তু পুরানো রেটের আওতায় আনতে হবে। ও অ্যাপ্লাই করে থাকুক গ্যাসের জন্য, নাই করে থাকুক, আপনি তো ব্যাংকের তার এলসি থেকে তাকে ট্রেসেবিলিটি আপনি বের করতে পারবেন। সেখানে আমি মনে করি গভর্নমেন্ট যেমন এখন করছে, তুলা আপনি ল্যান্ড পোর্টে বন্ধ, কিন্তু যাদের এলসি দেওয়া আছে সেটা সরকার ঘোষণা দিয়েছে যে ওদেরকে অনার করা হবে। ওয়াই নট ইন মাই কেস? তো এটা করলে অনেকটুকু স্বস্তি পাওয়া যাবে। আর গোয়িং ফরওয়ার্ড আমি আমার ভাগ্য বুঝে ইনভেস্ট করব, এবার 100 টাকা হোক না কেন রেট এলএনজির, আমার কিছু আসে যায় না। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব এজাজ হোসেন। আমরা একেবারেই আলোচনার শেষ পর্যায়ে আছি। আসলে এই রকম একটি পরিস্থিতিতে যখন বিনিয়োগের কোনো পরিবেশই আসলে ব্যবসায়ীদের অনুকূলে না, সেই জায়গায় কি আর কোনো বিকল্প ছিল না সরকারের হাতে এই গ্যাসের দামটি না বাড়িয়ে? না, ছিল, অফকোর্স গ্যাসের দাম বাড়ানোর কোনো দরকারই ছিল না। কারণ হচ্ছে যে গ্যাসের দাম বাড়িয়ে ওনারা কী পাবে, কয়েকটা টাকা পাবে। শুধুমাত্র নতুন ইন্ডাস্ট্রি যারা করবে তাদের খুব কম টাকা পাবে। বাট আমার যেটা ধারণা, দে ওয়ান্ট টু গিভ এ সিগন্যাল। উনি যে কথাটা বললেন যে দেখো এই অবস্থা সিচুয়েশন বাংলাদেশে, তোমরা বোঝো তোমরা ইন্ডাস্ট্রি করবে কি করবে না। ইনফ্যাক্ট আমাদের কি বলে উপদেষ্টা কিন্তু একটা সেমিনারে সবার সামনে বলে দিল, বলে আপনারা ভেবে দেখেন কোন ইন্ডাস্ট্রি চলবে, কোন ইন্ডাস্ট্রি চলবে না। আমি যেটা মনে করি, এই পরিস্থিতি এখন যেটা সৃষ্টি হয়েছে, এটা যদি চলতে থাকে বাংলাদেশে, আমরা যেগুলোকে এনার্জি ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি বলি, এগুলো বন্ধ হয়ে যাবে, এগুলো আর চলতে পারবে না, নতুন ইনভেস্টমেন্ট হবে না। আপনি যেটা বললেন, অফকোর্স নতুন ইনভেস্টমেন্ট হবে, বাংলাদেশে ইনভেস্ট করে আছে নাকি আইটি সেক্টরে কতখানি এনার্জি লাগে, এরকম আরও অনেক আছে। সো বাংলাদেশ উইল সিজ টু বি এ কান্ট্রি যেখানে আপনি এনার্জি ইন্ডাস্ট্রি। কিন্তু দেখেন আমাদের বড় একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো যেগুলো গ্রো করেছে, এগুলো তো গ্রোই করেছে বাংলাদেশ। উনি যেটা বললেন চিপ লেবার অ্যান্ড চিপ এনার্জি, তো তাদের কি অবস্থা হবে? তাহলে কি আমরা পুরো এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা সরাই দেবো? ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যদি সরিয়ে দিই, তাহলে আমাদের যে গার্মেন্টসে আমরা যেটা প্রতি বছরে আমরা বলি $4 বিলিয়ন করি, ওর তো তার তো আপনার $3 বিলিয়ন হবে ইম্পোর্ট, ঠিক না? এগুলা আমি সেই জন্য আপনাকে বলছি, এটা হাইয়েস্ট লেভেলে চিন্তা করতে হবে। ওনারা যদি বন্ধ করে দিতে পারে, আলটিমেটলি ওনারাও কি করবেন, বন্ধ হয়ে যাবে এইসব ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সো টেক্সটাইল ইন্ডাস্ট্রির এই যে আমি জাস্ট লাস্ট একটা কথা বলি, আমাদের দুটো অপশন আছে। একটা হচ্ছে এখন উই ক্যান ইম্পোর্ট মোর এলএনজি টু সলভ দ্য প্রবলেম, ওকে, অর আমরা এইভাবেই কষ্ট করে চলতে হবে, অর কার্টেল আওয়ার কনজামশন। এখন ওনারা কিন্তু এখন 2FSRU আছে, ওনারা 900-র বেশি ইম্পোর্ট করছে না, 1100 পর্যন্ত ইম্পোর্ট করতে পারে, 200 mmc কিন্তু ইম্পোর্ট করতে পারে না ওরা বেশি, কিন্তু ডলারের কারণে, এইসব কারণে ওরা কন্ট্রোলে রেখেছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার শেষ পর্যায়ে আছি। ফাহমিদা খাতুন, আপনার কাছে জানতে চাই, এই যে সংকটটা চলছে আসলে এরকম একটা জায়গায়, যখন আমরা পরিষ্কার যে জ্বালানি দিতে পারছি না আমরা, এবং একই সাথে ব্যবসার যে অন্যান্য পরিবেশগুলো সেগুলোও খুব একটা নিশ্চিত না, সেটি আসলে কি বার্তা দিচ্ছে? তাহলে বিনিয়োগের তো আসলেই কোনো
পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে না? ধন্যবাদ এই প্রশ্ন, এবং যেহেতু শেষ বক্তব্য সেই জন্য আমি বলতে চাই যে এখানে সিগন্যালটা কিন্তু খুব ভালো দিচ্ছে না। কারণ কি, আপনি দেখেন এখানে দেশের ভিতরে একটা সমস্যা এবং আরও জিওপলিটিক্যালি অনেক সমস্যা রয়েছে, যেটা কিনা আমাদের বিনিয়োগ, আমাদের বাণিজ্য, আমাদের কর্মসংস্থান সব কিছুর সাথে জড়িত রয়েছে। সুতরাং এখন আমাদের কি দরকার ছিল এবং তো কী দরকার রয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে প্রতিযোগী সক্ষমতা হওয়া। প্রতিযোগী সক্ষমতা বজায় রাখতে হলে আপনাকে তো কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে, এবং সেটার একটা অনুষঙ্গ হচ্ছে এই গ্যাস কিংবা বিদ্যুৎ কিংবা আমি আরও কতগুলি বললাম। তো এই সময় এটা যদি আরও বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমাদের প্রতিযোগিতার সক্ষমতাটা আমরা হারিয়ে ফেলব। যে এই মুহূর্তে দেখেন ইউএস গভর্নমেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, তখন আমরা কি বলছি, আমাদের খরচ কমাতে হবে, আমাদের দক্ষতা বাড়াতে হবে, আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, আমাদের নতুন বাজার খুঁজতে হবে, এই সমস্ত কিছু রয়েছে। কিন্তু আবার আমাদের একটা পলিসি নিতে হলো, সরকারকে হয়তো বাধ্য হয়ে নিতে হয়েছে, কিন্তু নেওয়ার আগে আরেকটু বিবেচনা করার প্রয়োজন ছিল। তাহলে আমরা কি বলছি, আরেকটা যে উনি বললেন যে আমাদের এখন আইটি নির্ভরতা, কিন্তু আমাদের তো আবার চিন্তা করতে হবে যে শিল্প, আমরা তো একটা শিল্পায়নটাই ঠিকমতো হয় না, এবং শ্রমঘন শিল্পায়ন, আমাদের তো এত লেবার ফোর্স রয়েছে, তাদের দক্ষতা বাড়িয়ে সেটা মানে রাতারাতি তো গার্মেন্টস কর্মী তৈরি করা যাবে, রাতারাতি তো নিশ্চয়ই আইটি কর্মী তৈরি করা যাবে না। আইটি কর্মীও করা যাবে দক্ষতা বাড়িয়ে, কিন্তু আমাদের কর্মসংস্থানের জায়গাটা কোথায় রয়েছে, এত এত জনসংখ্যা, এবং তারপরে এটার যে আমাদের এখন যে আইটি সেক্টর বলি, যে সার্ভিস সেক্টর, সেটা এখনও কিন্তু একটা নেসেন্ট অবস্থায় রয়েছে, মানে আরও সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি বলবো যে বিনিয়োগের পরিবেশ বলি কিংবা বাণিজ্যর একটা প্রতিযোগিতা সক্ষমতা, সেই দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা থাকবে আপনাদের এই পরামর্শগুলো দায়িত্বশীলরা শুনছেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা সাজাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।